আস্তে লিভিং রুমে আসে, হাতে একটা চায়ের ট্রে। বড় বাবাই আরেম চায়ের কাপ নেয়। ধন্যবাদ মামুনি। ছোট বাবাই কায়ও চায়ের কাপ নেয়। ধন্যবাদ মামুনি। উপর থেকে আয়ু চিল্লিয়ে বলে, তেই আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় তো। তখন জাঙ্কুক সিঁড়ি দিয়ে নিচে নামতেছিল। তে আবারও কিচেন রুমে যেতে যাবে, তখন তেই ঘুরে তাকায় এবং তাকে ইশারায় জিজ্ঞেস করেছে কি হয়েছে। চুপচাপ আমার জন্য শুধু এক কাপ কফি নেয়, আর হ্যাঁ, কারোর জন্য কফি দিতে ওপর যেতে হবে না। ঠিক আছে। জাঙ্কুক গিয়ে সোফায় বসে। ছোট বাবা তোমার মেয়েকে সাবধান করে দেবে, ও যেন তেকে হুকুমদারি না করে। মেয়েটাকে যে কি করি। কিছুক্ষণ পর আয়ু রেগে মেগে নিচে আসে এবং গটগট করে হেঁটে কিচেন রুমে যায়। সে লিভিং রুমে কে বসে আসে সেদিকে কোনোভাবেই খেয়াল করেনি। তখন কিচেন রুমে যেতে গিয়ে দেখে তে বের হয়ে আসছে হাতে এক কাপ কফি নিয়ে। কি সমস্যা তে তোর? বলতেছিলাম না এক কাপ কফি নিয়ে আয়। মুখে বলতে পারিস না বলে কানেও শুনতে পারিস না? তো আর কিছু বলতে যাবে, তখন জাঙ্কুক এসে আয়ুকে একটা থাপ্পড় মারে। জিন আর জেনি তো দৌড়ে বাহিরে আসে। ভাইয়া তুমি আমাকে মারলে কেন? তোর কি লজ্জাসম কিছু হয়নি এতদিনে? আমি বলছি না তুই এর সাথে একদম এরকম ব্যবহার করবি না। কি হয়েছে? দিন দিন ও অনেক বেয়াদব হয়ে যাচ্ছে তোমার মেয়ে। তাই তুই নিজের বোনকে মারবি? ছোট মা, কথাটা আমাকে না বলে তুমি তোমার মেয়েকে বলতে পারতে, কিন্তু না, তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। আর তেই যা গিয়ে রেডি হয়, কলেজ যাচ্ছে না তোর? আর হ্যাঁ, কালকে থেকে একটা কাজও করবি না, আমি দরকার হয় আরো 2 জন লোক বেশি রেখে দেবো কাজে। তেই মাথা নাড়িয়ে চলে যায়। তোমার ওর প্রতি খুব দরদ না? কি হয় ও তোমার? বাবা মা মরে গেছে বলে আমরা আশ্রয় দিয়েছি, ভরণ পোষণ করছি, এর থেকে বেয়াদব। এই শিক্ষা দিয়েছি আমি তোকে? ওর ভরণ পোষণ তুই করিস? তুই ওকে টাকা দিস যে এত বড় বড় কথা বলছিস? আরেকবার যদি তোর মুখে আমি এসব শুনতে পাই তাহলে কাই তেমাকে নিয়ে যদি তোর মেয়ের এতই সমস্যা হয় তাহলে দেশ দায়িত্ব আর তোর নিতে হবে না। আমি তের মতো 100 জনকে চালাতে সক্ষম। তোর মেয়ের যেহেতু এতই সমস্যা। ভাইয়া এমনটা বলো না, তে তোমার যা হয় আমারও তাই হয়। আমি জানি না আর কি সমস্যা ওকে নিয়ে। জেনি তুমি তোমার মেয়েকে সামলাও, না হলে। বাবা তুমি তের জন্য আমাকে মারলে? বেশ করেছি, এই কাজটা আমার আরো আগে করা উচিত ছিল। যা এখন এখান থেকে। আউ একবার সবার দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। তো এখন সবটা তোমাদেরকে খুলে বলি। তেই মানে আমাদের গল্পের নায়িকা, বয়স 19 বছর, এবার এইচএসসি দেবে। তের বাবা নেই। কিছু বছর আগে তেদের গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে, যার ফলে তার বাবা মা মারা যায়। তবে তে বেঁচে যায়, তবে সারা জীবনের একটি ক্ষত নিয়ে। অ্যাক্সিডেন্টের সময় নিজেদের বাঁচানোর জন্য তেই মাত্রাতিরিক্ত চিল্লিয়েছিল, যার ফলে তার কণ্ঠনালীতে প্রবলেম হয়। ডক্টর বলেছে সে কোনোদিন আর ভালোভাবে কথা বলতে পারবে না, আর যদি জোরে কথা বলে তাহলে সে সারা জীবনের জন্য বোবা হয়ে যেতে পারে। তারপর থেকে তেই কথা বলে না প্রয়োজন ছাড়া, তবে বেশিরভাগ সময় সে ইশারা ইঙ্গিতেই কথা বলে। সোহাগ তের আশ্রয় হয় তার 2 মামার বাড়িতে। তের মামারা যাদের কিনা তে বাবাই বলে ডাকে, বড় জনের নাম আরেম, যে কিনা শহরের স্বনামধন্য বিজনেসম্যান, আর ছোট জনের নাম কাই, যে কিনা একজন রিটায়ার্ড আর্মি অফিসার, পাশাপাশি ছোটোখাটো একটি বিজনেসও করে। তাদেরা জয়েন্ট ফ্যামিলি, তাদের ঘরে ছেলে মেয়েও আছে। আরেমের 2 জন ছেলে, সুগা আর জাঙ্কুক। সুগা বড় 1 বছরের জাঙ্কুকের থেকে। 2 জনই বাবার ব্যবসার হাল ধরেছে। জাঙ্কুকের বয়স 27 বছর, দেখতে অনেক হ্যান্ডসাম কিন্তু অনেক বদমেজাজি। জাঙ্কুক আগে থেকে দেখে অনেক পছন্দ করত, কেনই বা করবে না? আমাদের তে তো পরীর মতো সুন্দর। যত দিন যাচ্ছে জাঙ্কুক তের প্রতি আরও আসক্ত হয়ে পড়ছে। জাঙ্কুকের তের কথা বলা নিয়ে কোনো সমস্যা নেই, সে শুধু তেকে ভালোবাসে। আর এ কথা জিন আর আরেম 2 জনই জানে, তারা শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে। কাই তেকে অনেক ভালোবাসে, যেটা তার একমাত্র মেয়ে আয়ু একদমই পছন্দ করে না। আয়ু জাঙ্কুকের বয়সী, জাঙ্কুককে সে পছন্দ করে। তার মা জেনিও জাঙ্কুককে আয়ুর জন্য পছন্দ করে। সে চায় বাড়ির মেয়ে বাড়িতেই থাকুক,
তবে জাংকুকের তের প্রতি এত কেয়ারিং দেখে চিনি আর আয়ুর অনেক রাগ হয় তের প্রতি। সোহায়ের তের আশ্রয় হয় তার দুই মামার বাড়িতে। তে রেডি হয়ে নিচে আসে, তখন গেট দিয়ে সুগা ঢুকে। সুগা বিজনেসের কাজের জন্য কিছুদিনের বাইরে ছিল। ও সুগা বাবা, তুই চলে এসেছিস, আয় ভেতর আয়। দেব না, এইদিকে আয়। তেই সুগার সামনে যায়। সুগা তেকে জড়িয়ে ধরে কপালে একটা হামি দেয়। কেমন আছিস তুই বনু? ভালো আছি ভাইয়া, তুমি? ভালো। এই নে, তোর জন্য কিছু জিনিস এনেছি। সুগা তেকে একটা বড় ব্যাগ দেয়। তে ব্যাগটা নিয়ে নিজের রুমে গিয়ে রেখে আসে। কাজ কেমন হলো ভাইয়া? ভালো। বুঝতে পেরেছি। তে চলো, টাইম হয়ে গিয়েছে। তারপর তে আর জাংকুক চলে যায়। দুদিন পর তেই সুগার রুমের সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা কাগজ, যেখানে সে লিখে এনেছে সে সুগার সাথে কি কথা বলবে। এত কথা না ইশারায় বোঝানো যাবে না, মুখে বলতে পারবে সে। তে দরজা নক করে। কে? ও তে বোনো, ভেতরে আসো। তেই ভেতরে যায়। কি হয়েছে বোনো, তোমার কিছু লাগবে? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কি? তেই সেই কাগজটা সুগাকে দেয়। সুগা হাতে নিয়ে সেটা পড়তে থাকে। তে যা লিখেছে, ভাইয়া কালকে প্যারেন্টস মিটিং আছে, বড় বাবাই ছোট বাবাই জাঙ্গুক ভাইয়া সবার নাকি কালকে অনেক বিজি থাকবে, তুমি কি যাবে? তুমি তো 3 দিন আগে বাসায় ফিরলে, তার মানে তুমি কদিন রেস্ট নেবে, তাই বললাম আর কি। অবশ্যই দেব না, কেন যাব না, যাবো আমি কালকে। কটায় বলো? 11টায়। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে বোনো, আমি চলে আসবো। পরের দিন সুগা আর তে তেদের কলেজে যায়। গিয়ে দেখে বাকি সবাই চলে এসেছে। তের ক্লাসরুমের সামনে যেতেই তের বেস্ট ফ্রেন্ড জিমিন তাদের দিকে এগিয়ে আসে এবং তের সাথে ইশারায় কথা বলতে থাকে। অপরদিকে সুগা তো জিমিনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে মনে মনে বলে, বাহ, মেয়েটা তো বেশ সুইট আর কত সুন্দর, তের প্রতি যত্নশীল, এ কি বেশ বোঝে। ভাইয়া, ও তে কাগজে লিখতে যাবে, তখন জিমিন তাকে থামিয়ে বলে, থাক, তোকে কষ্ট করে লিখতে হবে না, আমি নিজের পরিচয় দিচ্ছি। হ্যালো, আমি জিমিন, আমি তের ছোটকালের ফ্রেন্ড। আপনি নিশ্চয়ই তের সুগা ভাইয়া? তে আপনার কথা সবসময় বলে। হ্যাঁ, আমি সুগা। তারপর সুগা সহ তেদের বাকি সব ফ্রেন্ডসদের প্যারেন্টসরা মিটিং রুমে চলে যায়। স্টুডেন্টরা সব বাইরে থাকে। সব প্যারেন্টসরা চলে যায় মিটিংয়ে, স্টুডেন্টরা বাইরে থাকে। এক ঘন্টা পর সবাই বাহির হয়। সুগা বাহিরে এসে দেখে তে একা বসে আছে। তখন জিমিন এক হাতে 1 কাপ চা, অন্য হাতে আইসক্রিম নিয়ে আসে। তে এই নে, চাটা খা। তে জিমিনের দিকে পাউট করে তাকায়। দেখতে একদম এরকম মুখ পাকিয়ে আমার দিকে তাকাবি না, তোর ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া নিষেধ, গরম জাতীয় জিনিস তোর জন্য ভালো, খা এটা। জিমিন তো দেখে বকতে আছে, সেটা দেখে সুগা হাসতেছে এবং মনে মনে বলে, বাহ, তের প্রতি খুব যত্নশীল জিমিন। আর সত্যি মেয়েটা অনেক ভালো, না হলে যে জেনারেশন একে অপরের খেয়াল কে রাখে, এরকম বান্ধবী তো তে অনেক ভাগ্য করেই পেয়েছে। সুগার তো জিমিনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ তার ধ্যান ভাঙে। সে বুঝতে পারে সে বেশ কিছুক্ষণ ধরেই জিমিনের দিকে তাকিয়ে আছে। চিচি, এভাবে আমি আমার বান্ধবী, চিচি এভাবে আমি ওর দিকে তাকাতে পারি না, ও দেবনুর ফ্রেন্ড, আর ওর মধ্যে কিছু তো একটা আছে যার জন্য এই সুগা। না না, আমি সব ভাববো না। এই ওয়েট, আমি এমন ভাব করছি যেন আমার বউ বাচ্চা আছে ঘরে, আমি তো সিঙ্গেল, আমি তো একটা চান্স নিতেই পারি। জিমিন, একটু শোনো। হ্যাঁ বলুন। তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? মানে
অন্য কিছু মনে করো না, তুমি তো তের অনেক ছোট এলাকার ফ্রেন্ড, ছোট থেকে ওকে চেনো। আর যখন বাসার বাইরে থাকে মনে হয় তোমার সাথে সবসময় থাকে। আর তুমি তো জানো তের প্রবলেমটা কি, তো ওর সময় মতো খবরটা নিতে পারি যাতে। ও ওকে, আমি বুঝতে পেরেছি, এই নিন, তুলে নিন। সুগা মনে মনে একটা বাঁকা হাসি দেয়। টাইম স্কিপ 7 দিন পর সবাই লিভিং রুমে বসেছিল, তখন কথায় বিয়ের কথা ওঠে। সুগা বাবা, তোর তো অনেক বয়স হলো, এবার তোরা বিয়েটা কর। তোর যদি কোথাও পছন্দ হয়ে থাকে বল, না হলে আমরা পাত্রই দেখছি। হ্যাঁ, আর তারপরে তো জাঙ্কুক তের দিকে একবার তাকিয়ে আবার মুখ নামিয়ে নেয়। ভাইয়া, আমার মেয়েটাও তো বড় হচ্ছে, তাই ভাবছি বাড়ির মেয়েকে বাড়িতেই রাখবো। মানে মানে যদি জাঙ্কুক বাবা আর আয়ু তো ব্লাশ করতে থাকে। অপরদিকে এসব শুনে তের অনেক মন খারাপ হয়। না না, এটা সম্ভব না। জাঙ্কুকের আমরা আগে থেকে একটা মেয়ে পছন্দ করে রেখেছি, আর জাঙ্কুকের তাকে পছন্দ। কি কই আমাদের বললা না ভাইজান? আর মেয়েটা কে, সেটা সময় আসলে বুঝতে পারবে। আয়ু তো রাগে ফেটে পড়ে। অপরদিকে তের মন তো টুকরো টুকরো হয়ে যায় এসব শুনে। সে যে জাঙ্কুককে অনেক ভালোবাসে, তবে তার এই কথা বলার প্রবলেম নিয়ে কখনো বলতে পারেনি। তে মনে মনে বলে, তুই নিজের মনটাকে অনেক বিলাই দিয়ে ফেলেছিস, তাই তো এখন এত কষ্ট পাচ্ছিস। জাঙ্কুক ভাই কি তোর মতো বোবাকে পাত্তা দিবে? কোথায় তুই বামন চাঁদ ধরতে গিয়েছিস? জাঙ্কুক তের এই ফ্যাকাশে মুখটা লক্ষ্য করে। তাহলে আমাদের সুগা বাবা তো আছে, ওর সাথে না হয়। ছোট বাবা, আই এম সরি, বাট আমি একজনকে পছন্দ করি। এটা শুনে বাড়ির সবাই সুগার দিকে অবাক হয়ে তাকায়। উমা, তাই নাকি? তা কবে থেকে? 7 দিন। সুগার পাশে বসেছিল তেই। এক হাত দিয়ে তের চুলগুলো সুগা আলতোভাবে নাড়া থাকে এবং মাথায় হাত বোলাতে থাকে। সে আমার তে বোনুর অনেক খেয়াল রাখে, অনেক যত্ন করে, তাকে অনেক বোঝে। বলতে গেলে সে আসলে আমার তে বোন অনেক খুশি হবে। সে তো ভাবতে থাকে সুগা কার কথা বলছে। তাকে আমার তে বোন ছোট্ট থেকে চিনে। এটা বলতেই তের টনক নেড়ে উঠল। সে বড় বড় চোখে সুগার দিকে তাকায়। সুগা, যদি বলো না কার কথা বলছো? ভাইয়া, তুমি কি জিমিনের কথা বলছো? হ্যাঁ তে বোনু। জিমিন? কি জিমিন? আর তেমা ওকে চিনি কিভাবে? মা, ও তের ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড। 7 দিন আগে আমি তের প্যারেন্ট মিটিংয়ে গিয়েছিলাম, তখন দেখেছি আমি ওকে পছন্দ করি, আর আমি চাই তোমরা বাসায় গিয়ে কথা বলো। তা না হয় বললাম, বাট মেয়েটা দেখতে কেমন? তে সাথে সাথে জিমিনের একটা ছবি বের করে দেখায়। মেয়েটা তো বেশ সুন্দর। তে তো মহা খুশি। তে সুগাকে জড়িয়ে ধরে, আর জাঙ্কুক তো এসব বসে বসে দেখতেছিল। মা জানো, জিমিন না তের অনেক খেয়াল রাখে। আমি সেদিন দেখেছি তের অনেক যত্ন করে জিমিন। বলতে গেলে তে বোন সুবিধাই হবে জিমিন এখানে আসলে। এসব শুনে আয়ু আর জেনি তো রাগে ফুটছিল। শোনো সুগা বাবা, শুধু রূপ দেখলেই হয় না, সব দিকটাই দেখতে হয়। আমার মনে হয় সব তের প্ল্যান। নিজের সাথে এখন বান্ধবীকে জোটাবে। হ্যাঁ, এমনি তো সারা জীবন এই বাড়িতেই পড়ে মরবে, কারণ বিয়ে ওর কপালে। হঠাৎ আয়ু থেমে যায়। আপনি কেন বল? আর ছোট মা, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি সবই বুঝি। সো আমাকে এইসব বোঝাতে শোনা। তুমি বরং তোমার মেয়েকে শিক্ষা দাও, ভাবে মানুষের সামনে কথা বলতে হয়, না হলে ওকেই সারা জীবন এই বাড়িতে পচে মরতে হবে। আর হ্যাঁ আয়ু, আমি এতদিন সব সহ্য করেছি, তোকে কিচ্ছু বলিনি, এবার আর নয়। তুই তে বোনের ব্যাপারে আর কিচ্ছু বলবি না। আর একদিন যদি আমি তোর মুখে এসব শুনি তাহলে তোর খবর আছে। ভাইয়া, ও কি লজ্জা হবে? লজ্জা হবে না তো? আমি কিছুদিন আগে ওকে শাসন করছি। পরের ঘরের মেয়ের জন্য তোমরা আমার মেয়েকে জেনিকে মারতে যায়, বাট আরেম তাকে ধরে ফেলে। তে মন খারাপ ওখান থেকে চলে যায়। বাবা, তুমি তের জন্য মাকে মারবে? মারবো, কারণ তোমরা অতিরিক্ত করছো। সব কিছুর মধ্যে তোমরা তেকে টেনে আনছো। ওর এখানে কি অপরাধ? তাই থাম, আমি আগেই বলছি, তোর ওয়াইফ আর মেয়ে যেহেতু এসব নিয়ে প্রবলেম করছে, তাহলে তের দায়িত্ব আজ থেকে তোর নিতে হবে না। তেমার সব দায়িত্ব আমার। ভাইয়া যান, আর কোনো কথা নয়। আমি চাই ওর জন্য তোদের অশান্তি হোক। রাতে সবাই খাবার শেষ করে, তবে তেই নিচে নামেনি। মেয়েটা তো খিদে এলো না, যত সব ঢং। তাই আয়ুকে চোখ রাঙায়।
মা তুমি বেড়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। ভাইয়া তুমি রেস্ট নাও, আমি যাই। তারপর জাঙ্কুক খাবার নিয়ে তের রুমে যায়। গিয়ে দেখে তে বসে বসে পড়ছে। তের চোখ মুখ লাল ও ফোলা ছিল, দেখেই বোঝা যাচ্ছে যে তে কান্না করেছে। তেই জাঙ্কুকের দিকে তাকায়। এদিকে খাবারটা খেয়ে নে। তে মাথা নাড়িয়ে না বলে। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তের সামনে বসে তাকে এক প্রকার জোর করে খাইয়ে দেয়। তেও বকাশোনার ভয়ে চুপচাপ খেয়ে নেয়। আবার শেষ করে তের সামনে জাঙ্কুক বসে তের দুগাল আলতো করে ধরে। তুই একদম মন খারাপ করবি না, আজ থেকে তোর সব দায়িত্ব আমাদের। এখন থেকে ওরা কিচ্ছু বলতে পারবে না, আর বললেও এবার আমরা মুখের উপর জবাব দিয়ে দেব। তুই তো আমাদের একমাত্র আদরের রানী, আমার রানী। মানে? জাঙ্কুক তের গালে একটা হামি দেয়। তোর এসব এখন বুঝতে হবে না, সময় আসলেই বুঝতে পারবি। এসব কিছু আয়ু দরজার ফাঁকা দিয়ে দেখছিল আর রাগে ফেটে পড়ছিল। তোমার ওর প্রতি খুব দরদ, তাই না জাঙ্কুক? আমি সেই সুযোগের অপেক্ষায় আছি। আমি তোমাদের চোখের দিকে বিষিয়ে তুলব। ওর জন্য তোমরা আমাকে অপমান করছো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। 1 মাস পর তেই বাসায় ঢুকতেই হঠাৎ, পুরি যে থালায় খাস সেই থালায় ফুটো করিস। তুই তো সবার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে থাপ্পড় খেয়ে। সেখানে আয়ু, জেনি আর কাই ছিল। আর আমার জিন তো কাজের জন্য বাহিরে গিয়েছিল, আর জাঙ্কুক আর সুগা তো অফিসে ছিল। আমি কি করছি? দেখো এর মায়ের বড় গলা, চুরি করে কত ইনোসেন্ট সাজার চেষ্টা করছে। এই লজ্জা করে না তোর? এসব করে বেড়াস? তোর সকল ফ্যামিলি কিন্তু শোনালে ভালো লাগতো। কি চুরি? কি বলছো? শয়তান, তোর সাহস তো কম না। তোর এত লোভ, তুই আমার বাবার টাকা চুরি করিস? কি? তোর টাকা লাগতো, তুই আমাকে বলতে পারতি। তুই চুরি করতে কেন গেলি? মামা তুমি এসব কি বলছো? টাকা চুরি করিনি। আর বাবা এখন তো টাকাওয়ালা লোক ওর দায়িত্ব নিয়েছে, তাই তো টাকা পয়সা এখন চোখেই দেখে না, কি আর করবে, তাই চুরি করেছে। কি তাই তো? আমি কোনো টাকা পয়সা চুরি করিনি। তাই নাকি? তাহলে এগুলো কি, যেগুলো আয়ু তোর ঘর থেকে পেয়েছে? যেমন নিজের টাকা যোগ করে রেখেছিস যাতে কেউ ধরতে না পারে না? কত বড় সাহস! এই জেনির হাতে টাকাগুলো দেখে অনেক অবাক হয় এবং টাকাগুলো নিতে চায়, বাট জেনি সরে যায়। মামুনি প্লিজ টাকাগুলো, ওগুলো আমার টাকা, প্লিজ দিয়ে দাও। আমি তোমাদের টাকা চুরি করিনি। তো কান্না করছে। তার গলা ব্যথার কারণে সে আর কথা বলতে পারছে না। তারপর আয়ু, জেনি আর কাই মিলে থেকে অনেক কথা শোনায়। রাতে সুগা আর জাঙ্কুক বাসায় আসে। ওরা সবটা ওদেরকে জানায়। জাঙ্কুক আর সুগা তো অনেক রেগে যায়। জাঙ্কুক তো চিল্লাতে শুরু করে। ওরা তের রুমে গিয়ে দেখে বেডে বসে আছে, ওর পাশে অনেক ব্যাগ। তেই মুখ তুলে ওদের দিকে তাকায়। তের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। এটা দেখে জাঙ্কুকের বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। সুগা সঙ্গে সঙ্গে গিয়ে তেকে জড়িয়ে ধরে। তেও সুগাকে ধরে কান্না করতে থাকে। বোনু প্লিজ থাম, কি বলছে বল আমাকে। ভাইয়া তুমি যাও, আমি দেখছি। জাঙ্কুক তুই যাও ভাইয়া, আমি আছি তো। সুগা কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে, তারপর চলে যায়। জাঙ্কুক গিয়ে আলতো করে তেকে জড়িয়ে ধরে এবং তার পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর তেই শান্ত হয়। তে পাখি, এবার বলতো কি হয়েছে? আমি চোর নই। জানি তো, আমার তে এমনটা করতে, বল কি হয়েছে। তারপর তে আস্তে আস্তে সবটা বলে। ঠিক আছে, আমি সব প্রমাণ করে দেব, তুই একদম টেনশন করিস না। কিন্তু এই ব্যাগগুলো কিসের জন্য? কারণ আমি এই বাসা ছেড়ে চলে যাব। কি বলছিস তুই এসব? আমি এই মুখ কখনোই বাবা মামুনিকে দেখাতে পারবো না, তাই আমি চলে যাব। না তুই একদম এমনটা করবি না। আমি বলছি না, আমি সব ঠিক করে দেব। আর তুই কোথায় যাবে আমাকে ছেড়ে? তোর মনে কি আমার জন্য একটু ফিলিংস নেই? তুই বুঝতে পারিস না আমি তোকে ছোটকাল থেকে ভালোবাসি? তাকে ছেড়ে যাবে এটা ভাবতেই জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই জাঙ্কুক তার মনের কথা থেকে বলেই দেয়। তো এসব শুনে পুরোই অবাক। আমি তোকে ভালোবাসি। এবার জাঙ্কুককে জোরে জোরে কেঁদে দেয়। জাঙ্কুক এবার বুঝতে পারে তের ফিলিংস।
পরের দিন সকালে জিন আর আরিম চলে আসে, তাই সবটা জানায়। জিন আর আরিম তো অনেক অবাক হয়, তবে ওদের কথা বিশ্বাস করে না, তাই ওরা দুজন চলে যায় তের রুমে। অপরদিকে জাঙ্কুক আর সুগা দ্রুত পায়ে হেঁটে লিভিং রুমে আসে এবং এসেই আয়ুকে একটা থাপ্পড় মারে। জাঙ্কুক, তুই আবার আমার মেয়ের গায়ে হাত তুললি, তোর এত বড় সাহস? জাঙ্কুক, ছোট বাবা, চোর তে না, চোর তোমার মেয়ে। ভাইয়া কি বলছো এসব? আমি? হ্যাঁ তুই, আর তার প্রমাণ আছে আমাদের কাছে। কি কি? তারপর জাঙ্কুক তার ফোনে একটা ভিডিও প্লে অন করে, যেখানে আয়ু কায়ের স্কুল থেকে টাকা চুরি করছে। এটা দেখে কাই অনেক রেগে যায় এবং গিয়ে আয়ুকে একটা থাপ্পড় মারে এবং বকতে থাকে। শব্দ শুনে আরএম, জিন আর তে নিচে আসে। কি হচ্ছে এখানে? জাঙ্কুক এবার সবটা খুলে বলে। সবটা শুনে তো সে রেগে যায়। দেমা, আমাকে ক্ষমা করে দেমা, আমি না জেনে। তে গিয়ে কাইকে জড়িয়ে ধরে, কায়ু তেকে জড়িয়ে ধরে। কায়ু, টাকাগুলো কোথায়? আমার রুমে। দেমা, এই নে তোর টাকা। কই, কেউ তোকে জিজ্ঞেস করে না যে ও এতগুলো টাকা কোথায় পেয়েছে? তে এবার ভাঙা ভাঙা গলায় বলে, আমি 1 মাস ক্যাফেতে জব করেছি, পার্ট টাইম। কি? কিন্তু কেন? কিছুদিন পর বড় বাবাই আর মামনির 30তম বিবাহ বার্ষিকী, আর তার কিছুদিন পর ছোট বাবাই আর ছোট মামনির বিবাহ বার্ষিকী, তাই আমি তাদের জন্য গিফট কিনবো বলে করেছি। দেমা, আমাকে ক্ষমা করে দে মা, আমি না জেনে তোকে অনেক খারাপ কথা শুনেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। মামনি, এমনটা করো না, আমি কিছু মনে করিনি। জেনে গিয়ে তেকে জড়িয়ে ধরে। আয়ু রাগে ফসতে ফসতে নিজের রুমে চলে যায়। টাইম স্কিপ 1 বছর পর। আজ তেকুক আর ইয়নমিনের বিয়ে। দুজনের বিয়ে একই দিনে হয়ে অনেক বড় করে করা হয়েছে অনুষ্ঠানটি। এই মুহূর্তে তেই জাঙ্কুকের রুমে বসে আছে। জাঙ্কুক এসে তের পাশে বসে এবং তার গা থেকে সব গহনা খুলতে হেল্প করে এবং দুজনেই ফ্রেশ হয়ে আসে। তেই, তুমি হ্যাপি তো? অনেক। আই লাভ ইউ টু। তারপর